কেন মা, রিমিতাকে তোমার পছন্দ নয় কেন? রিমিতা অত ভালো মেয়ে, তবুও তুমি বলছো রিমিতাকে তোমার পছন্দ নয়। আচ্ছা, তা রিমিতাকে পছন্দ না করার কারণটা কি জানতে পারি? কারণ ওই রিমিতা গরিব ঘরের মেয়ে, আর আমরা এত বড় ব্যবসায়ী পরিবার। তুই এত বড় একজন ব্যবসায়ী, ওই গরিব ঘরের মেয়ে আমাদের বাড়িতে এসে কিছুতেই আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। ওরকম গরিব মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলে আমাদের মান সম্মানও থাকবে না। তাই আমি আমার পছন্দ করা মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। মা, এরকম করো না। গরিব তাতে কি হয়েছে? গরিবরা কি মানুষ নয়? তুমি তো জানো মা, তোমার অনুমতি ছাড়া আমি কখনোই কিছু করতে পারি না। আজ পর্যন্ত আমি তোমার কোনো কথাই তো অবাধ্য হয়নি। আর সেই জন্য আমি আজও চাই তুই যেন আমার কোনো কথার অবাধ্য না হোস। আমি তোর জন্য সোনালী নামের এক মেয়েকে পছন্দ করেছি। মেয়েটা খুবই সুন্দর দেখতে, আরো ধনী পরিবারের মেয়ে। শুধু তাই নয়, আমি ওই মেয়ের সঙ্গে তোর বিয়েও ঠিক করে দিয়েছি। আর এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। এর উপরে আমি আর কোনো কথা শুনতে চাই না। শঙ্কর তার মায়ের কথা শুনে আর কোনো কিছু বলতে পারে না, কারণ ছোটবেলা থেকে শঙ্কর ভীষণ পরিমাণে বাধ্য ছিল। সে তার মায়ের কোনো কথাই অমান্য করতে পারত না। তাই শেষ পর্যন্ত নিজের বিয়ের ক্ষেত্রেও মায়ের সিদ্ধান্ত মেনে নিতে হয় শঙ্করকে। শঙ্কর তার নিজের পছন্দ করা মেয়ে রিমিতাকেও ফোন করে বলে দেয় যাতে রিমিতা শঙ্করের সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে। আর এই দেখে মোনালিসা দেবী খুবই খুশি হয়। আর দু একদিনের মধ্যেই মোনালিসা দেবী তার হবু বৌমা সোনালীকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। মোনালিসা দেবী সোনালীকে একটা বড় শাড়ির দোকানে নিয়ে যায়। দেখো বৌমা, এখানে অনেক ভালো ভালো শাড়ি আছে। তুমি তোমার বিয়ের শাড়িটা পছন্দ করে নাও। আর বিয়ের শাড়ি ছাড়াও তোমার যা যা লাগবে তুমি এখান থেকে নিয়ে নিতে পারো, কারণ বিয়ের পরে তোমাকে কিন্তু ভালো ভালো শাড়ি পরতে হবে। হ্যাঁ মা, নিশ্চয়ই। আমার তো আবার দামি দামি শাড়ি পছন্দ, কারণ সস্তার শাড়ি আমার চোখেই ধরে না জানেন। আমার এই লাল রঙের বেনারসি শাড়িটা পছন্দ হয়েছে, আর এটার দাম কিন্তু 50,000 টাকা। আর বলছি মা, বিয়ের পরে যেহেতু শ্বশুর বাড়িতে আমাকে নতুন নতুন শাড়ি পরতে হবে, তাই আমার জন্য আমি আরো 10-15টা শাড়ি পছন্দ করে নিচ্ছি, ওকে? এই বলে সোনালী আরো অনেক দামি দামি শাড়ি পছন্দ করে, আর সেই শাড়ির সমস্ত বিলের টাকা মোনালিসা দেবী দিয়ে দেয়। শাড়ি কেনার পর মোনালিসা দেবী সোনালীকে বলে, শাড়ি কেনা তো হয়ে গেল, এবার তাহলে সোনা গহনা কেনার পালা। দেখো না, ছেলেটাকে কখন থেকে ফোন করছি। আসলে আমার একটা কাজ পড়ে গেছে, তাই আমি শঙ্করকে বলবো তোমাকে নিয়ে জুয়েলারির দোকানে যেতে। তুমি ওর সঙ্গে গিয়ে পছন্দ মতো সোনা গহনাগুলো কিনে নেবে, কেমন? তোমার যা যা লাগবে, যা যা পছন্দ তুমি কিনে নেবে। এই বলে মোনালিসা দেবী বারে বারে শঙ্করকে ফোন করতে থাকে। বিরক্ত হয়ে শঙ্কর শেষ পর্যন্ত মায়ের ফোনটা ধরে। মোনালিসা দেবী তখন নিজের ছেলেকে সোনালীকে নিয়ে জুয়েলারির দোকানে যাওয়ার কথা বলে দেয়। বৌমা, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, কেমন? কিছুক্ষণের মধ্যেই শঙ্কর চলে আসবে। আর এই নাও, এখানে 10 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে তোমার যা যা সোনা গহনা লাগবে তুমি নিয়ে নেবে। আর যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে শঙ্করকে দিতে বলবে। 10 লক্ষ টাকা দেখে সোনালী প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়। সে তাড়াতাড়ি করে টাকাটা নিয়ে ব্যাগের মধ্যে রেখে দেয়। আর মোনালিসা দেবী সেখান থেকে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর শঙ্কর সেখানে চলে আসে আর সোনালীকে নিয়ে এক বড় জুয়েলারির দোকানে চলে যায়। সোনালী সেখানে গিয়ে অনেক দামি দামি ভারী ভারী সোনা গহনা পছন্দ করে। সে 20 লক্ষ টাকার গহনা নিজের জন্য নিয়ে নেয়। কিন্তু বিল পেমেন্ট করার সময় সোনালী শঙ্করকে কিছুতেই বলে না যে মোনালিসা দেবী তাকে সোনা গহনা কেনার জন্য 10 লক্ষ টাকা দিয়েছে। তাই শঙ্করও এই বিষয়ে কিছু জানতে পারে না। তাহলে আপাতত কেনাকাটা হয়ে গেল, চলো তাহলে আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। আমি একাই চলে যেতে পারবো। তোমাকে বেকার বেকার চিন্তা করতে হবে না। তোমাকে নিয়ে আমি এমনিও কোনো চিন্তা করতে চাই না। তোমাকে যদি আমি বাড়িতে না পৌঁছে দিই তাহলে আমার মা আমাকে বকাবকি করবে। আসলে আমার এখন একটু কাজ আছে, আমি বরং আমার ড্রাইভার রাজুকে বলে দিচ্ছি, রাজু তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। এই বলে শঙ্কর তার ড্রাইভার রাজুকে সোনালীকে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলে দেয়। এই শুনে সোনালী খুশি মনে গাড়িতে উঠে পড়ে। রাজু সোনালীকে নিয়ে সোজা এক রেস্টুরেন্টে চলে যায়। আর সেখানে তারা দুজনে বিভিন্ন রকমের ভালো ভালো খাবার অর্ডার করে খেতে শুরু করে। তাহলে আমার বউ দ্বিতীয় বিয়ে করতে চলেছে, তাই তো? তুমি দেখতে এতটাই সুন্দরী যে তোমাকে দেখে ওই শঙ্করের মা ধরতেই পারেনি যে তুমি আগে থেকে বিবাহিত। আর তুমি যে আমার বউ সেটা এখানকার কেউই জানে না। আর খুব সাবধান কিন্তু। আরে তুমি জানো না তোমার বউ কতটা চালাক। তুমি দেখো না তোমার বউ কি কি করতে পারে। ওই শঙ্করের মা এখন থেকেই আমাকে বৌমা বৌমা বলে ডাকতে শুরু করে দিয়েছে। আমি ওই শঙ্কর আর ওর পরিবারকে একেবারে লুটে নেব। আজকেই দেখো না, শাড়ি কিনতে গিয়ে শাড়ির দোকানে আমি 3 লক্ষ টাকা বিল করে দিয়েছি আর 20 লক্ষ টাকার গহনা কিনেছি। সেই সাথে আমার হবু শাশুড়ি মায়ের কাছ থেকে 10 লক্ষ টাকা হাতিয়েছি।
আচ্ছা শঙ্কর, আজকে কিন্তু আমরা একটা নতুন গাড়ি কিনতে যাব, কেমন? আমার অনেক দিনের ইচ্ছে ছিল গাড়ি কেনার। ওরে বাবা, বিশাল ব্যাপার তো। তুমি এই কয়দিনে 33 লক্ষ টাকা হাতিয়ে ফেলেছো, কিন্তু এখনো তো আসল সময় আসেনি। বিয়ের দিনই তো হবে আসল খেলা, সেদিন শঙ্করের পুরো পরিবার পথে নামবে। হ্যাঁ, আর ততদিন পর্যন্ত আমাকে নাটক চালিয়ে যেতে হবে, যতটা পারা যায় ওদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে হবে। শঙ্করকে দ্বিতীয় বিয়ে করে আমরা বড়লোক হয়ে যাব, তাই না? তারপর আমাদের নিজেদেরও বড় বাড়ি হবে। উফ, আমার তো এখন থেকেই ভেবে আনন্দ হচ্ছে। আসলে রাজু ছিল শঙ্করের নতুন ড্রাইভার। এর আগে শঙ্করের অন্য একজন ড্রাইভার ছিল, কিন্তু সেই ড্রাইভার হঠাৎ করে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ায় শঙ্করকে বাধ্য হয়ে অন্য একজন ড্রাইভারকে দেখতে হয়। আর রাজু খবর পেয়ে শঙ্করের বাড়িতে ড্রাইভিং এর কাজ করতে চলে যায়। তখন রাজু শঙ্কর এবং তার পরিবারের বিশাল বিশাল সম্পত্তি দেখে প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়, আর সে তখনই মনে মনে এক বিরাট বড় ষড়যন্ত্র করে ফেলে। রাজু তার বউ সোনালীকে নিয়ে গ্রামে থাকতো, তাই রাজু মনে মনে ভাবে সে তার বউকে ব্যবহার করে শঙ্কর এবং তার পরিবারের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে। তাই শঙ্কর তাড়াতাড়ি করে সোনালীকে গ্রাম থেকে শহরে নিয়ে চলে আসে। তুমি বুঝতে পেরেছো তো তোমাকে কি করতে হবে? আমি একটা ফ্ল্যাট ভাড়া করেছি, সেই ফ্ল্যাটে তুমি থাকবে। এখন তোমার মা বাবা হিসেবে আরো 2 জনকে ভাড়া করতে হবে, যারা বড়লোকদের মতো অ্যাক্টিং করতে পারবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো মতোই জানি আমাকে কি করতে হবে। শঙ্করের মায়ের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি বড়লোক পরিবারের মেয়ে, তাই তো? কারণ শঙ্করের মা চাই বড়লোক মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে। হ্যাঁ, একদম একদম। আমি শুনেছি শঙ্করবাবু এক গরিব পরিবারের মেয়েকে পছন্দ করেছে, কিন্তু ওনার মা ওই গরিব মেয়ের সঙ্গে কিছুতেই শঙ্করবাবুর বিয়ে দিতে চাইছে না। তোমাকে যে করে হোক শঙ্করবাবুর মায়ের মন জয় করতে হবে। শঙ্করবাবুর মা কখন কোথায় যায় আমি তোমাকে সব ফোন করে জানিয়ে দেবো, সেই বুঝে তুমি নিজের চাল চালতে থাকবে, কেমন? ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি ওই বুড়িকে আমার জালে ফাঁসিয়ে নেব। আমি এত সুন্দর দেখতে, আর তুমি তো জানো আমি শহরে মেয়েদের মতো কতটা মডার্ন। আমাকে দেখে কেউ বুঝতে পারবে না আমি বিবাহিত, আর নাইবা আমাকে দেখে কেউ বুঝতে পারবে আমি একজন গ্রামের বউ। সোনালী প্রচন্ড পরিমাণে চালাক চতুর মেয়ে ছিল, সে খুবই ভালো অভিনয় করতে পারত। রাজু যেহেতু শঙ্করের সঙ্গে সবসময় থাকতো আর রাত্রিবেলা শঙ্করদের বাড়িতেই ঘুমাতো, তাই শঙ্করদের পারিবারিক বিভিন্ন বিষয় সে খুব ভালোভাবে জানতে পারত। এর ফলে রাজু সুযোগ বুঝে নিজের চাল চালতে থাকে। একদিন মোনালিসা দেবী কিছু কেনাকাটা করতে এক শপিং মলে যায়, তখন সেখানে সোনালীও গিয়ে উপস্থিত হয়। আর সোনালী ইচ্ছা করে মোনালিসা দেবীর সামনে পড়ে যাওয়ার নাটক করে। আমার পায়ে কি জোরে লাগলো! ও মাই গড, আমি তো কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না। এবার আমি কিভাবে বাড়ি যাব? আমি তো নিজের গাড়িটাও নিয়ে এলাম না। মা বাবা বারবার করে বললো গাড়িটা নিয়ে আসতে। এবার আমি কিভাবে বাড়ি যাব? হেল্প, প্লিজ আমাকে হেল্প করো। তখনই মোনালিসা দেবী সোনালীর কাছে সাহায্যের জন্য এগিয়ে যায়। এই মেয়ে, তোমার কোনো ভয় নেই, এসো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। আমার হাতটা ধরে উঠে দাঁড়াও দেখি, আমি গাড়ি নিয়ে এসেছি। তোমার বাড়িটা কোথায় বলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি খুবই ভালো। দেখুন না, এখানে এতজন আছে কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। আপনি সত্যিই খুবই ভালো মনের মানুষ, আর আপনি দেখতেও খুবই বিউটিফুল। এভাবে সোনালী মোনালিসা দেবীর প্রশংসা করতে থাকে। নিজের প্রশংসা শুনে মোনালিসা দেবীও খুবই খুশি হয়। আর সোনালী যেহেতু দেখতে খুবই সুন্দর এবং স্টাইলিশ ও মডার্ন ছিল, তাই সোনালীকে দেখে মোনালিসা দেবীরও খুবই পছন্দ হয়। সেদিন মোনালিসা দেবী সোনালীর দেওয়া অ্যাড্রেস অনুযায়ী সোনালীকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে সোনালীর বাবা মা সেজে দুজন আগে থেকেই বসে থাকে। আর তারাও মোনালিসা দেবীর সঙ্গে নাটক করতে শুরু করে। মোনালিসা দেবীর সঙ্গে তারা খুবই নম্র ভদ্র আচরণ করে, যার ফলে মোনালিসা দেবী সোনালী এবং তার পরিবারকে খুবই পছন্দ করে ফেলে। আর তখন মোনালিসা দেবী নিজের ছেলের অমতে গিয়েই সোনালীর সঙ্গে শঙ্করের বিয়ে ঠিক করে দেয়। কিন্তু একদিন শঙ্করের ফোনে রিমিতার কল আসে। শঙ্কর রিমিতার ফোন ধরতে যাবে, তখনই সেখানে মোনালিসা দেবী চলে আসে। দাঁড়া শঙ্কর, তুই খবরদার ওই মেয়ের সঙ্গে কথা বলবি না। আর কদিন পরে তোর বিয়ে, তুই এখনো পর্যন্ত ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিস। তুই আমার কথা শুনবি না, তাই তো? ওই গরিব মেয়েটা তোর উপর কি জাদুটোনা করেছে বলতো, যে তুই এখনো পর্যন্ত ওই মেয়েটাকে ভুলতে পারছিস না? এই বলে মোনালিসা দেবী রিমিতার ফোনটা ধরে। হ্যালো হ্যালো শঙ্কর, আমি তোমাকে এতবার ফোন করছি, তুমি তবুও ফোন ধরছো না কেন? তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। দেখো শঙ্কর, তুমি যে মেয়েটাকে বিয়ে করছো, ওই মেয়েটা তোমাকে ঠকাচ্ছে। আমি সোনালীর ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি আমার ছেলের বিয়ে ভাঙবে বলে প্ল্যানিং করেছো?
তুমি ভাবলে কি করে আমার হবু বৌমার নামে তুমি উল্টোপাল্টা কথা বলবে আর আমি সব বিশ্বাস করে নেব? আজকের পর থেকে যদি তুমি আমার ছেলেকে ফোন করেছো তাহলে আমি তোমার নাম্বারটা পুলিশে দেব। আমার ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতে দাও। রাখো ফোন, বেয়াদব ফালতু নোংরা মেয়ে কোথাকার। এই বলে মোনালিসা দেবী রিমিতার ফোনটা কেটে দেয়। শুধু তাই নয়, রিমিতা যাতে আর শঙ্করকে কোনোদিনও ফোন করতে না পারে সেই জন্য মোনালিসা দেবী রিমিতার ফোন নাম্বারটা শঙ্করের ফোন থেকে ব্লক করে দেয়। এর ফলে রিমিতা চাইলেও শঙ্করের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে শঙ্কর এবং সোনালীর বিয়ের দিন এসে উপস্থিত হয়। বিয়ের দিন সোনালী এবং শঙ্করের বিয়ের সময় কয়েকজন গুন্ডা এসে শঙ্কর এবং তার মায়ের মাথায় বন্দুক ধরে। তোদের কাছে যা সোনা গহনে টাকা পয়সা আছে সব তাড়াতাড়ি বের কর। এই যে নতুন বউ, যা সোনা গহনে পড়ে আছিস সব খুলে ফেল। আর এই যে লকারের চাবিটা তাড়াতাড়ি দে, আমরা জানি তোদের লকারে অনেক টাকা আছে। কি হলো, তাড়াতাড়ি দে। ঠিক এমন সময় সেখানে রিমিতা পুলিশ নিয়ে এসে উপস্থিত হয়। এই যে পুলিশ অফিসার, এই সোনালী আর রাজু এরা দুজনেই হাজবেন্ড ওয়াইফ, আর এরা ষড়যন্ত্র করে শঙ্করের পরিবারকে নিঃস্ব করার চেষ্টা করছে। এই গুন্ডাগুলো এদেরই ভাড়া করা। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। শঙ্কর, এই সোনালী আগে থেকেই বিবাহিত, আর তোমার এই ড্রাইভার রাজুই হলো সোনালীর প্রথম স্বামী। শুধুমাত্র তোমাদেরকে ধ্বংস করার জন্য সোনালী তোমাকে বিয়ে করতে চাইছিল। কিছুদিন আগে এই সোনালী আর রাজুকে আমি একটা রেস্টুরেন্টে বসে কথা বলতে শুনতে পেয়েছিলাম। আমি অনেকবার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার ফোন ধরোনি। আমি অনেকবার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আসল সত্য ঘটনা শুনে শঙ্কর এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে অবাক হয়। সোনালী এবং রাজু কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাদের কাছে পালানোর মতো আর কোনো পথ থাকে না। তখনই পুলিশ সোনালী, রাজু এবং তাদের ভাড়া করা গুন্ডাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আর এসব দেখে মোনালিসা দেবী নিজের ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও মা। আজকে তুমি যদি সঠিক সময়ে এখানে পুলিশ নিয়ে না আসতে তাহলে আমরা পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে যেতাম। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি। তুমি হলে আমার বাড়ির যোগ্য বৌমা। তোমার মধ্যে টাকা পয়সার কোনো লোভ লালসা নেই। আজকে এই মণ্ডপে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। এই শুনে শঙ্কর এবং রিমিতা দুজনেই খুবই খুশি হয়। সেদিন ওই বিয়ের মণ্ডপেই শঙ্কর এবং রিমিতার বিয়ে হয়। আর বিয়ের পর রিমিতা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। ঝুমুর তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে। ঝুমুরের বাবা একজন চাষি ছিল। তাদের বাড়ির সামনে যে কয়েক বিঘা জমি আছে সেই জমিতেই ঝুমুরের বাবা মনোহর বাবু বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ইত্যাদি চাষ করে থাকে। এইভাবেই মনোহর বাবু তার মেয়েকে মানুষ করেছে। এখন ঝুমুরের 22 বছর বয়স। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই তাদের গ্রামের জমিদার পল্লব বাবু এমন একটা খবর নিয়ে আসে যেটা শোনার পর থেকে গ্রামের অর্ধেক পরিবারই ভীষণ পরিমাণে চিন্তায় ভুগতে থাকে। আমার বাবা বেঁচে থাকতে গ্রামে তোমাদের কারোর কাছ থেকে কোনো রকমের কর নেওয়া হয়নি, কিন্তু আমি এরকম ভুল কাজ করবো না। প্রত্যেকে তাদের চাষ করা ফসলের 30% আমাকে দিয়ে আসবে। কোনো মাসে এর অন্যথা হলে তার পরের মাসে সেটা বেড়ে 50% হয়ে যেতে পারে। খাটনি করে চাষ করব আমরা, আর সব লাভ আপনি নিয়ে যাবেন? আপনি তো এই গ্রামের জমিদার, আমাদের মালিক তো নন। তাহলে এমন অদ্ভুত আবদার করার আগে একবারও ভাবলেন না কেন? মনোহর, তোমার মেয়েকে কিন্তু সামলে রাখো। মেয়েদের মুখে এত কথা মানাই না। রান্না করার ঘর মোছা ছাড়া যাদের কোনো কাজ নেই তাদের থেকে আমি জ্ঞান শুনতে পারবো না। জ্ঞান তো আমি আপনাকে দিচ্ছি না। যেটা সঠিক, যেটা ন্যায্য সেটাই বলছি। আপনি এরকম ভাবে জোর জুলুম করতে পারেন না। আর কর তো আমরা সরকারকে দেব, আপনাকে দেব কেন? মনোহরের মেয়ের অতিরিক্ত বাড়াবাড়ির জন্য তোমাদের সবাইকে এবার থেকে 40% ফসল আমাকে দিয়ে আসতে হবে। এর পরেও যদি কেউ মুখ খুলে তার জন্য 10% কর আমি আরো বাড়িয়ে দেবো, মনে থাকে জানো। এই কথার পরে ঝুমুর আর কিছু বলে না। ঝুমুরের জন্য তাদের আরো 10% বেশি কর দিতে হবে ভেবে গ্রামের লোকজনও ঝুমুরের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। ঝুমুর কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায়। পল্লব বাবুকে কর দিতে গিয়ে গ্রামের ছোট ছোট চাষিদের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে। ঝুমুরের বাবা মনোহর বাবুর অবস্থাও আগের থেকে অনেক খারাপ হয়ে যায়। তাদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে নিজেদের জমিতে চাষ করার পরেও তাদের নিজেদের কাছে খাবার বানানোর জন্য কোনো সবজি থাকে না। এই কয়েকদিন তো তাও শুকনো বাসি সবজি দিয়ে রান্না করলাম, কিন্তু আজকে আমি সত্যিই জানি না কি করব। আমি না হয় না খেয়ে থেকে যাব, কিন্তু তুই আর তোর বাবা কি খাবি এটা নিয়েই আমার চিন্তা হচ্ছে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি তো সারাদিন বাড়িতেই থাকি। আমার অত খিদে টিতে পায় না, কিন্তু বাবা সারাদিন কাজ করে বাড়ি ফিরেও যদি কোনো খাবার না পায় তাহলে আমার খুব কষ্ট হবে।
আমার কানে যে দুল জোড়া আছে ওই দুটো বিক্রি করে বাজার থেকে কিছু শাকসবজি আর মাছ কিনে নিয়ে আয়, আর বাকি টাকা দিয়ে আমাদের আগামী 1 সপ্তাহ চলে যাবে আশা করি। না না, এসব কথা ভুলেও ভেবো না। ওগুলো যদি ভবিষ্যতে অন্য কোনো কাজে আসে, সামান্য খাবার খাওয়ার জন্য ওগুলো বিক্রি করার কোনো দরকার নেই। তুমি চিন্তা করো না, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করে নিচ্ছি। বড় বড় কথা বলিস না তো। ঘরে না আছে আটা, না আছে চাল, আমাদের নিজেদের জমিতে চাষ করা ফসল এক টুকরো বেঁচে নেই, পেটে খাবার দেওয়ার জন্য একদানা অন্ন নেই, আর এদিকে আমি কানে সোনার দুল পরে ঘুরবো? প্রকৃতিতে এত কিছু আছে আর আমাদের না খেয়ে থাকতে হবে? এটা কখনো হয়? তুমি অপেক্ষা করো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই বলে ঝুমুর বাড়ির বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে সে হাতে এক ঝুড়ি কচি কচি ঘাস নিয়ে বাড়ি ফেরে। এত ঘাস দেখে মিতা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয় এবং সেই সাথে সে রেগেও যায়। এখন কি আমাদের গরুর মতো ঘাস খেতে হবে? এমন দিনকাল এসেছে, যা হয়েছে তোর জন্য হয়েছে। তুই সেদিন বেশি ফটর ফটর না করলে আমাদের 40% ফসল দিয়ে দিতে হতো না। ঝুমুর তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে ঘাসগুলো নিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। ঝুমুর সেগুলোকে ভালো করে ধুয়ে সেগুলো শিল নোড়াতে বেটে নেয়। তারপর তাতে নুন, মিষ্টি এবং হালকা মশলা দিয়ে ঘরে থাকা অতি সামান্য পরিমাণ আটা নিয়ে সেই ঘাসের মিশ্রণের মধ্যে মিশিয়ে আবার তাকে ভালো করে ঝুমুর মাখতে থাকে। মিশ্রণটা একদম রুটি বানানোর আটার মতো হয়ে এলে সেখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে ঝুমুর তাদের সবার জন্য ঘাসের রুটি তৈরি করে। মিতা দেবী প্রথমে একদমই সেটা খেতে চায় না, কিন্তু পরে এক কামড় খেয়ে সে খুবই তৃপ্তি পায়। এভাবেই তারা ঘাসের রুটি খেয়ে জীবনযাপন করতে থাকে। একদিন, কি ব্যাপার বলতো ঝুমুর, প্রত্যেক দিনই তোদের বাড়ির সামনে ঘাসগুলো আগের থেকে কম দেখি। এই অভাবের সময় তোরা কি গরু টরু পুষতে শুরু করেছিস নাকি বলতো? নিজে খেতে পারছি না, আবার গরুকে খাওয়াবো কিভাবে? তোর মাথায় এসব চিন্তা আসে কি করে বলতো? তাহলে নিশ্চয়ই শহরের বাজারে ঘাস বিক্রি করছিস, নয়তো প্রত্যেকদিন এত ঘাস কোথায় যায়? আসলে আজকাল আমাদের গ্রামের যা অবস্থা, তাতে যে কোনো রকমের কাজ বা আর্থিক সঙ্গতি খোঁজ পেলে আমি ধন্য হয়ে যাব, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। আমরা গরু পুষিনি আর আমরা শহরে ঘাস বিক্রি করতেও যাই না। আমরা ওই ঘাস দিয়ে রুটি তৈরি করে খাই। যখন খাবার কিছু থাকে না, তখন প্রকৃতি মা যা দিচ্ছে তাই দিয়েই তো কাজ চালাতে হবে। ইস মাগো, ঘাসের রুটি, ওয়াক্থু, এসব তো গরু ছাগল খায়, আর তোরা এসব খেয়ে বেঁচে আছিস? আমি বাবার জন্য ঘাসের রুটি বানিয়ে জমিতেই নিয়ে যাচ্ছিলাম। এখানে বেশ কয়েকটা রুটি আছে, তুই একটা খেয়ে দেখবি? মল্লিকা ঝুমুরের কথায় রাজি হয়ে অল্প একটু ঘাসের রুটি খেয়ে দেখে। মল্লিকারও ঘাসের রুটি বেশ পছন্দ হয়ে যায়। ঝুমুরের কাছ থেকে ঘাসের রুটি বানানোর সমস্ত পদ্ধতি জেনে সে নিজেই বাড়িতে রান্না করবে বলে ঠিক করে। কিন্তু তার বানানো রুটি কিছুতেই ঝুমুরের মতো সুস্বাদু হয় না, তাই সে নিজের বাড়ি থেকে বেশ কয়েক ঝুড়ি ঘাস নিয়ে ঝুমুরের কাছে আসে। এইভাবে প্রত্যেকদিন ঝুমুর নিজের জন্য এবং মল্লিকার জন্য ঘাসের রুটি বানাতে থাকে। দেখতে দেখতে ঝুমুরের ঘাসের রুটির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের অনেক লোক প্রত্যেক দিন ঝুমুরের কাছে ঘাস, মশলাপাতি ইত্যাদি দিয়ে যায় এবং ঝুমুর সেই সব দিয়ে তাদের ঘাসের রুটি বানিয়ে দেয়। এই খবর পল্লববাবুর কানে যেতেই সে আবার গ্রামে এসে ঝামেলা শুরু করে। আজকাল নাকি আমাদের গ্রামে খুব ঘাসের রুটি খাওয়া চলছে, তা এত ঘাস আসছে কোথা থেকে? সেই ঘাসে যে আমার ভাগ নেই, সেটাই বা তোমাদেরকে বলেছে? আমরা যা ফসল চাষ করি তার 40% তো আপনাকে দেওয়া হয়। এখন কি আমাদের জমির ঘাসগুলোর ভাগও আপনাকে দিতে হবে? 1000 বাদ দিতে হবে। আমি এই গ্রামের জমিদার, মানে এই গ্রামের সবকিছুতেই আমার অধিকার সবচেয়ে বেশি। সেটা এই গ্রামের ঘাস হোক কিংবা এখানে বইতে থাকা হাওয়া হোক, সবকিছুর উপরে আমার ভাগ রয়েছে। আপনি কিন্তু মোটেই এগুলো ভালো করছেন না। এরকম স্বেচ্ছাচারিতার ফল কখনো ভালো হয় না। এভাবে গরিবদের মুখের গ্রাস কেড়ে নিয়ে আপনি কখনো বড়লোক হতে পারবেন না। মনোহর, তোমাকে কতবার বলেছি তোমার মেয়ের মুখটা বন্ধ রাখতে বলো। ওর এই সমস্ত বেশি কথার জন্যই তোমাদের সবাইকে 10% করে কর বেশি দিতে হয়। এরপরেও কথা বলা বন্ধ করে না। এই গ্রামে আর কেউ নিজের হয়ে কথা বলছে না বলে আমিও বলবো না? এটা তো হয় না, তাই না? আমার যেটা ন্যায্য বলে মনে হবে না, আমি সেটার বিরুদ্ধে আওয়াজ তুলবই। এই রাজু, লোকগুলোকে ডাকতো, ওদের বল সব ঘাসগুলো উপরে তুলে ফেলতে। এখন এই গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে যত ঘাস আছে সব আমি উপরে তুলে নিয়ে যাব, তারপর তোমরা মাঠের রুটি খেও। এই ঘটনার পরে ঝুমুরের উপর সবাই আরো রেগে যায়। তারা সকলে ভীষণ পরিমাণে বিপদে পড়ে।
না তাদের কাছে অন্যান্য সবজি বা ফসল থাকে আর না থাকে ঘাস, তারা কিছুই বুঝে উঠতে পারে না তারা কিভাবে দিন কাটাবে। এই নিয়েই সবাই চিন্তা করতে থাকে। ঝুমুরের জন্য সবাই বিপদে পড়েছে এই ভেবে ঝুমুর নিজেও প্রচন্ড ভেঙে যায়, কিন্তু সে জানে তার এখন ভেঙে পড়লে চলবে না, তাকে কিছু না কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। তার জন্য যখন গ্রামবাসীরা বিপদে পড়েছে তখন সেই গ্রামবাসীদের বিপদ থেকে মুক্তি দেওয়া তারই কর্তব্য। এই ভেবে ঝুমুর প্রায় অস্থির হয়ে ওঠে। তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই মিলে ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব। তুই তো আমাদের হয়ে কথা বলতে গিয়েছিলিস, কিন্তু তার জন্য যে হিতে বিপরীত হবে সেটা তো আমরা কেউ ভাবেইনি, তাই না? খাবারের অভাব পড়ছে বলে সবাই আমার কাছে কত আশা নিয়ে ঝুড়ি ঝুড়ি ঘাস ভর্তি করে নিয়ে আসতো। আমি ঘাসের রুটি বানিয়ে দিলে সবাই কত খুশি হয়ে সেগুলো খেত, আর আমাদের জমিদার সেই ঘাসগুলো উপড়ে ফেললো। পল্লববাবু একদিন ওনার এই কাজের শাস্তি ঠিকই পাবে, তুই দেখিস। তুই এখন এসব ভাবিস না, একটু শান্ত হয়ে বস। আমি কিছুতেই শান্ত হতে পারছি না বাবা। যেভাবেই হোক আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। জমিতে তো সবেমাত্র ফসলের বীজ রোপণ করা হয়েছে, সেখান থেকে ফসল হতে এখনো সময় আছে। তার আগে আমাকে ঘাস জোগাড় করতেই হবে। সামান্য ঘাসের অনুপস্থিতিতে আমাদের গ্রামের লোকগুলো না খেতে পেয়ে মরে যাবে, এটা আমি দেখতে পারবো না। হঠাৎ করে ঝুমুরের তার মায়ের সোনার কানের দুলগুলোর কথা মনে পড়ে। ঝুমুর তার মায়ের কাছ থেকে সোনার কানের দুল দুটো চাইলে মিতা দেবী প্রথমে খুবই রেগে যায়। পুরো গ্রামকে নিঃস্ব করে শান্তি পাসনি, এখন আমার শেষ সম্বলটুকু নিয়ে নিবি? এটা দিয়ে কি করবি তুই শুনি? আমি শহরে যাব, ঘাস কিনবো, আটাও কিনবো, তারপর ঘাসের রুটি বানিয়ে সবার পেট ভরাবো। এই দুটো সোনার দুল বিক্রি করে সারা গ্রামের জন্য অন্য কোনো সবজি কিনতে পারবো না আমি, তাই ঘাসই একমাত্র সম্বল। গ্রামের লোকেদের জন্য আমি আমার সোনার কানের দুল দিতে পারবো না। আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে তো, তখন আমার এগুলোই কাজে আসবে। তুমি একটু ধৈর্য ধরো, আমি কথা দিচ্ছি তোমাকে এর থেকেও অনেক দামি সোনার কানের দুল আমি বানিয়ে দেব। ওকে কানের দুল দুটো দিয়ে দাও গিন্নি, আমি আমার মেয়েকে পুরো ভরসা করি, ও যা কথা দিয়েছে ঠিক সেটাই করবে। ঝুমুর তার মায়ের দুল দুটো নিয়ে একেবারে শহরে চলে যায়। সেখানে সেই দুল বিক্রি করে টাকাটা নিয়ে যেখানে গরু ঘোড়া ইত্যাদির খাবার পাওয়া যায় সেখানে ঘাস কেনার জন্য ঝুমুর রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে সেই জায়গাটাতে পৌঁছে যায়। ঝুমুর এত ঘাস কিনবে শুনে সেই দোকানের মালকিন অরুণা দেবী বড্ড অবাক হয়। তুমি এত ঘাস কিনছো কেন? তোমার কি প্রচুর গরু ঘোড়া আছে নাকি? এত ঘাস কিনতে আমি তো কাউকেই আগে দেখিনি। গরু ঘোড়া নয়, আমাকে অনেক অনেক মানুষকে খাওয়াতে হবে। এই ঘাসগুলো নিয়ে আমি গ্রামে যাব, তারপর সেই ঘাসের রুটি বানিয়ে আমাকে গ্রামের ঘরে ঘরে দিতে হবে। অনেক কাজ আছে, আমি এখন আসি। ঘাসের রুটি? এরকম তো আমি কখনো শুনিনি। তোমাদের গ্রামের লোকের এমন অবস্থা হলো কি করে যে তাদেরকে ঘাসের রুটি খেতে হচ্ছে? ঝুমুর অরুণা দেবীকে সমস্ত কথা খুলে বলে। সৌভাগ্যবশত ঝুমুর জানতে পারে যে অরুণা দেবী তাদের গ্রামের জমিদার পল্লব বাবুর দিদি। সে গ্রামে গিয়ে তার বাবার সম্পত্তিতে কোনো রকমের ভাগ বসাবে না বলেই সে তার ভাইয়ের হাতে সমস্ত গ্রামের দায়িত্ব দিয়ে শহরে চলে এসেছিল। তার অবর্তমানে যে গ্রামের এমন অবস্থা হচ্ছে সেটা জানতে পেরে অরুণা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। সেই দিনই ঝুমুরের সঙ্গে সে গ্রামে ফিরে আসে। দিদিকে দেখে পল্লব প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। গ্রামের এরকম শোচনীয় অবস্থা দেখে অরুণা দেবী রাগে ফুঁসতে থাকে। তোর উপর ভরসা করে গ্রামের দায়িত্ব তোর হাতে দিয়ে গিয়েছিলাম আমি, আর তুই গ্রামটাকে এরকম মরুভূমি বানিয়ে দিলি। এই গ্রামটাকে বাবা নিজের সন্তানের মতো করে ভালোবাসতো, আর তার তুই এই অবস্থা করলি। এই গ্রামে যা আছে সবই তো আমাদের, আর আমাদের জমিতে চাষ করে আমাকে 40% কর দেবে না, এটা হয় কখনো? কিন্তু তুই তো 40% কর নিয়ে থেমে যাসনি। ওদের মুখের গ্রাস কেড়ে নিবি বলে ওদের বাড়ির সামনে থেকে ঘাসগুলো উপড়ে ফেলেছিস। একটা মানুষ কতটা অসহায় হলে তাকে ঘাসের রুটি খেতে হয়, এটা একবারও ভেবেছিস? যা হওয়ার তো হয়েই গেছে, এখন তো আর কিছু করার নেই। তুই শুধু শুধু এখানে এসে নিজের সময় নষ্ট করলি। কে বলেছে কিছু করার নেই? তুই ভুলে যাস না বাবার সব সম্পত্তি আমার নামে আছে, আর আমি তোকে দয়া করেই সব দিয়েছিলাম। আজ আবার সেই সমস্ত জিনিস আমি ফিরিয়ে নিচ্ছি। তোকে আর এই গ্রামে থাকতে হবে না, আর যদি এখানে থাকতে চাস তাহলে সাধারণ মানুষদের মতো জীবন কাটাবি। জমিদার বাড়ির সাথে তোর আর কোনো সম্পর্ক থাকবে না। পল্লববাবু অনেক ক্ষমা চাওয়ার পরও অরুণা দেবী তাকে একদমই ক্ষমা করে না। ঝুমুর শহরে গিয়েছিল বলেই গ্রামের সকলের ভাগ্য ফিরে যায়। তাই জন্য ঝুমুরকে সবাই ধন্যবাদ জানাতে থাকে। ঝুমুর তার বাবা মা সকলেই খুবই খুশি হয়। ঝুমুরও অরুণা দেবীকে বারবার করে ধন্যবাদ জানাতে থাকে। আমাকে আর ধন্যবাদ বলে কি হবে? কাজ তো করেছে তোমার ঘাসের রুটি। তুমি যদি ঘাসের রুটির কথা উল্লেখ না করতে আমি তাহলে এত কিছু জানতেও পারতাম না, আর এত কিছু হতোও না।
কিন্তু তাও আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি জানেন না আপনি আমাদের গ্রামের জন্য কত বড় আশীর্বাদ হয়ে এসেছেন। আমি সারা জীবন আপনার দাসত্ব করতেও রাজি আছি। দাসত্ব করতে হবে না, শুধু আমাকে প্রত্যেকদিন কয়েকটা ঘাসের রুটি বানিয়ে দিও, তাহলেই হবে। আমার ঘোড়াগুলো রুটি খেতে বড্ড ভালোবাসে, কিন্তু ডাক্তার বলেছে ওদেরকে বেশি রুটি খাওয়ালে ওদের স্বাস্থ্যের জন্য খারাপ হবে। তাই ভাবছি ওদেরকে এবার থেকে ঘাসের রুটি খাওয়াবো। করে দেবে তো? অরুণা দেবীর কথা শুনে ঝুমুর খুবই খুশি হয়। ধীরে ধীরে তাদের গ্রামের অবস্থা আবার আগের মতো হয়ে যায়, কিন্তু ঝুমুরের ঘাসের রুটি বানানো বন্ধ হয় না।